বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমাকে কোনোদিন অ্যাপ্রোচ করতে হয়নি যে আমি একটা কাজ চাই বলে। কন্ট্রাক্ট সাইন করেও আমি কন্ট্রাক্টটা ছেড়ে ফেলতে বাধ্য হই আর কি। মেগা ইজ লাইক এ চাকরি। আমার কোনো জিনিসেই খুব একটা বেশি আক্ষেপ হয় না। আমার তো এই এতটা পাওয়ারও কথা ছিল না। আমি আজকে ইন্ডাস্ট্রিতে এসে আমি কালকেই গাড়ি বাড়ি সমস্ত যদি চাই, পাটা দিয়ে প্রথমে তারপর ঘাড়ে স্ক্র্যাচ করবার চেষ্টা করেছিলেন, এইটুকু বলতে পারি। বৈশাখী কিছু পেতে চায় না, তাই কিছু দিতে চায় না। কোনো আপত্তিকর প্রস্তাব তোমার কাছে এসছে? এখন হলে যেরকম হয়তো ঠাস করে একটা চড় লাগাতে পারতুম বা মুখের ওপর বলতে পারতুম এটা কি হচ্ছে। নাম করা ডিরেক্টররা যাদের কাছে কিন্তু বাজেটটা যথেষ্টই থাকতো, তারাও কিন্তু কম টাকা দেওয়ার চেষ্টা করত। কলেজে ফার্স্ট ইয়ারে আমার বিয়ে হয়ে যায়, ফোন বিলটা এত বেশি উঠতে আরম্ভ করলো যে তখন দুই পরিবারই মনে করলো এদের বিয়ে দেওয়াটা উচিত আর কি। এখন অন্য ভয় করে, মনে হয় কতদিন একসঙ্গে থাকতে পারবো। নাটকের মঞ্চ হোক কিংবা বড় পর্দা বা ধারাবাহিক, সব চরিত্রেই তিনি সমানভাবে সাবলীল। শুধু অভিনয় নয়, গানের জন্যও তিনি দারুণ প্রশংসিত। তিনি আর কেউ নন, এই মুহূর্তে আমার সঙ্গে বৈশাখী মার্জিত। দিদি, কেমন আছো? ভালো আছি। তোমাকে তো অনেক বছর পর মেঘাতে দেখলাম। তো এই যে 6-7 বছরের একটা বিরতি মেঘা থেকে, যে আমি যদি বলি 7 পাকে বাঁধার কথাই যদি বলি, সেটা দারুণ প্রশংসা পেয়েছে তোমার যে চরিত্রটা, কিন্তু মেঘা থেকে এই এতটা বছরের বিরতি কেন? সত্যি বলতে কি, মেঘা আমি করতেই চাই না। মানে বিরতি কথাটা বলা বোধহয় ঠিক হবে না, কারণ এই মিঠাইতেও যখন আমি এসেছি তখন ওদের সঙ্গে আমার কথাই ছিল আমি 1 মাস কাজ করব, তার বেশি করব না। কারণ ওই দিনের পর দিন একই চরিত্র করতে আর ভালো লাগছে না। বহু বছর টেনেছি তো আর ভালো লাগছে না। আর তার উপর আমার সাংসারিক দিকেও আমার মা অসুস্থ, তারপর আমার একটু মাঝে মাঝে এপাশ ওপাশ যেতে হয়, কাজেই মেগা করাটা আমার পক্ষে একটু মুশকিল। সময়ের ব্যালেন্স করাটাই হয়তো সমস্যা হয়ে গেছে। ব্যালেন্স, তারপর ইচ্ছেটাও একদম নেই আর কি। বছরের পর বছর একই চরিত্র, আর চরিত্রর সত্যি বলতে কি চরিত্রটা কোন দিকে যাবে কি যাবে আমরা কেউ আগে থেকে কিচ্ছু বলতে পারি না। সবটা ডিপেন্ড করে টিআরপির অনুযায়ী। মানে গল্পটা কোন দিকে যাবে সেটাও মানে টিআরপি ঠিক করে দেয়। সো আর পারা যাচ্ছিল না। তুমি যে সময় মেগা করেছো সেই সময় কি এতটাও টিআরপির প্রেশার ছিল? মানে এখন যেই মানে নাম্বারটা, টিআরপির নাম্বারটার ওপর তো ধারাবাহিক কতদিন চলবে না চলবে সেটা ডিপেন্ড হয়ে গেছে। তো সেই সময় কি এতটাও টিআরপির প্রেশার ছিল? না, এতটা ছিল না। মানে বেশ কিছুদিন অবধি নিশ্চিন্তে কাজ করা যেত আর কি। এতটা টিআরপি ওরিয়েন্টেড ছিল না। মানে অ্যাটলিস্ট ফ্লোরে গিয়ে বসে রয়েছি তখন স্ক্রিপ্ট লেখা হচ্ছে, বিকজ টিআরপি অন্যরকম, এই ঘটনাগুলো তখন বিশেষ হতো না। মানে আমি যখন শুরু করেছি তখন তো অ্যাজ সাচ মেগা ছিলই না আর কি। তখন তো 13 পর্বের তারপরে 26 এলো, তো এইরকম ছিল। কাজেই আমরা আগে থেকে আগে স্ক্রিপ্ট পেয়ে যেতাম। ইনফ্যাক্ট প্রথম দিকে যখন মানে ওয়েল ইন অ্যাডভান্স আমরা স্ক্রিপ্ট পেতাম, আস্তে আস্তে করে আমরা বেশ অল্প গ্যাপে স্ক্রিপ্ট পেতে আরম্ভ করলাম। তারপরে এমন যখন হলো যে আগে স্ক্রিপ্ট দিতে পারছে না, অনেক কাজ করিনি, তখন আমি রিফিউজ করেছি যে না, আমি আগে স্ক্রিপ্ট না দেখলে আমি কাজ করব না। কিন্তু দিন এমন পাল্টালো যে কেউ কোনো হাউসই আগে থেকে পুরো স্ক্রিপ্ট দেখাতেই পারে না। মেগার পক্ষে তো সেটা মেগা সিরিয়াল মানে তুমি কিছুতেই শেষ অবধি দেখাতে পারো না। সো আস্তে আস্তে সেটাতেও অভ্যস্ত হয়ে গেলাম। তারপর ওই শর্টে গিয়ে শর্টের ঠিক আগে স্ক্রিপ্ট পেয়েছি, এরকমেও অভ্যস্ত হলো। সেই কারণেই হয়তো তুমি মেগাটা করতে চাইছো না। হ্যাঁ, খানিকটা তো তাই। কিন্তু একটা কথা তোমাকে বলি যে মেগাকে আমি এটা বলতে পারছি কারণ আমাকে আজ সাচ আমাকে সংসার চালাতে হয় না, মানে আমার টাকায় সংসার চলে না। কিন্তু মেগা ইজ লাইক এ চাকরি। যদি আমাকে সংসার টানতে হতো আমি কখনোই এই কথা বলতে পারতাম না যে না, আমি মেগা করবো না। হ্যাঁ, মনে মনে হয়তো ইচ্ছে করতো না। আমি জানি আমাদের অনেক সমসাময়িক লোকেরা তারা দে আর নট হ্যাপি, কিন্তু তারা এটা চাকরির মতনই করে যায়।
এখন তো ধারাবাহিকের গল্প অনেকটা বদলেছে, তো অনেক রকম চরিত্র আসে, অনেক ক্যারেক্টার বদলেছে। তো এই যে ধারাবাহিকের গল্পের পরিবর্তনটা, এই নিয়ে অনেক ট্রোলিং হয়, অনেকে নানা রকম কথা বলা হয় অবাস্তবও কিছু দেখানো হচ্ছে। তো এই নিয়ে তোমার কি সহমত রয়েছে? সত্যি কথা বলবো, আমি না একদম টিভি দেখি না। লাস্ট 4 বছর আমার বাড়িতে কোনো টিভি নেই। কাজেই ধারাবাহিক কোথায়, আমাকে যখন মিঠাই থেকে অ্যাপ্রোচ করলো, তখন মিঠাই যে মানে কোন ইয়ের সিরিয়াল কী, আমার কিন্তু কিচ্ছু জানা ছিল না। তো কাজে এখন ঠিক গল্প তবে শুনি আজকাল নাকি অনেকগুলো মানে বিয়ে থা, তারপরে অনেকগুলো গার্লফ্রেন্ড, এইসবগুলো আজকাল দেখানো হয়। তো আমার মনে হয় অবাস্তব হলেও বাস্তব জীবনটাতেও তো অনেক কিছু পরিবর্তন এসেছে, তাই না? মানে আমাদের সময় এবং এখনকার সময়ের মধ্যে তো অনেকটা পরিবর্তন এসছে। কাজেই হয়তো একটু এক্সাজারেটেডভাবে দেখানো হয়। খানিকটা অ্যাকসেপ্টেন্স না থাকলে টিআরপি পায় কী করে? তোমার তো প্রধানত থিয়েটার থেকে শুরু, আর প্রচুর থিয়েটার করেছো, এমনকি থিয়েটারের জন্য পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি থেকে তুমি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেছো। তো এই থিয়েটারের প্রতি ভালোবাসা বা অভিনয়ের প্রতি ভালোবাসার শুরুটা কিভাবে হয়? সেটা খুব ছোটোবেলায় আমাদের বাড়িতে কোনো অ্যাজ সাচ থিয়েটারের ব্যাকগ্রাউন্ড কিচ্ছু ছিল না, কিন্তু এটা একটা আমার এক ভাই, মানে ও আমার যদিও পিস্তুত ভাই, কিন্তু ওরও কোনো দিদি বা বোন নেই, আমারও কোনো দাদা বা ভাই নেই, ও আমার নিজের ভাইয়ের মতো। ও যখনই আমাদের বাড়িতে আসতো, তো আমরা একটা মানে আমাদের পড়ার কোনো একটা পিস থেকে আমরা স্ক্রিপ্ট তৈরি করতুম, নিজেরাই অভিনয় করতুম। মানে দুটি দর্শক থাকতো, ওর মা এবং আমি। আমার পিসির কাছে বড় হয়েছি, আমার আরেক পিসি থাকতেন আর কি, এই দুজন দর্শক। কিন্তু ওটাই আমাদের মজা হতো, ওটাই আমাদের পাস টাইম ছিল, ওইটা বলতে পারো একটা ইন্টারেস্ট। কিন্তু আমি একদমই অভিনয় মানে একবার পাড়াতে একটা নাটক হয়েছিল, তাতে আমাকে একটা কিছু রোল দিয়েছিল, যা যা দেয় তাতেই আমি হেসে ফেলতাম, কোনোটাই আমি সিরিয়াসলি করতে পারতাম না। সেই সব দিয়ে কমতে কমতে একটা মাত্র লাইন, মহারাজ মহারাজ যুদ্ধ বেঁধেছে, এরকম কি একটা ইয়ে ছিল, সেটাও ফাইনালি যখন বলতে গেলুম মহারাজ মহারাজ যুদ্ধ বেঁধেছে বলে ফ্যাক করে হেসে বেরিয়ে গেল। এই ছিল আমি কোনোদিন যে মানে প্রফেশনালি অভিনয় করব আমি এটা ভাবি। খুব ইয়েভাবে আমার অভিনয়টা আরম্ভ হয়েছে আর কি। আমি ইনফ্যাক্ট ওই রমাদা আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে অভিনয়, আমি আর আমার হাজব্যান্ড রাস্তা দিয়ে তখন যাচ্ছিলাম। রমাদা আমার হাজব্যান্ডের পাড়ার সামনের বাড়ির লোক ছিলেন আর কি। তা আমার হাজব্যান্ডের ডাকনাম ধরে ডেকে বললেন, এই তোর বউ অভিনয় করবে? তো সেই তখন ওদের চেনা মুখে প্রথম অভিনয় করলো। তার মানে কি তোমার মেনলি অভিনয়টা শুরু বিয়ের পর? হ্যাঁ, বিয়ের আগে আমি কোনো অভিনয়ই করিনি, একদম মানে ধারে কাছে নয়। আরেকটা জিনিস হলো, আমার বিয়েটা একটুখানি তাড়াতাড়ি হয়েছিল, মানে কলেজে ফার্স্ট ইয়ারে আমার বিয়ে হয়ে যায়। তার আগে মানে আমার কিন্তু ওটা ছিল না, মানে স্কুলে নাটক করা বা কলেজে ঢুকেও নাটক করা, এটা আমার ছিল না। আমি ছোটোবেলা থেকে গানটা শিখেছিলাম, মানে শেখবার চেষ্টা করেছিলাম রাদার। যেটুকু স্বপ্ন ছিল সেটা গান নিয়েই ছিল, অভিনয় নিয়ে আমার কোনো মানে ইয়েই ছিল না, ভাবতেই পারিনি আমি কোনোদিন সত্যি সত্যি মানে প্রফেশনালি অভিনয় করব। বললে যে কম বয়সেই বিয়ে হয়ে যাওয়া, মানে ফার্স্ট ইয়ার পড়তে পড়তে বিয়ে হয়ে যাওয়া, সেক্ষেত্রে কি পরিবারের সম্মতিতেই বিয়ে হয়ে যাওয়া? হ্যাঁ, দুই পরিবারের সম্মতি ছিল, কিন্তু আমাদের নিজেদেরই পছন্দের বিয়ে ছিল। অ্যাকচুয়ালি তখন আমার হাজব্যান্ড আমেরিকাতে পিএইচডি করছেন, আমি কলকাতায় ছিলাম। তো তখনকার দিনে আমাদের ফোন বিলটা এত বেশি উঠতে আরম্ভ করলো যে তখন দুই পরিবারই মনে করলো এদের বিয়ে দেওয়াটা উচিত আর কি।
দারুণ ব্যাপার। আচ্ছা মানে তারপর তো তারপর অভিনয় তো আসা, তার অভিনয় নিয়ে এত প্রশংসা পাওয়া, একের পর এক থিয়েটার করা, মেগা করা, এই যে জার্নিটা কিভাবে হয়? সত্যি বলতে কি একটা অদ্ভুত ব্যাপার যে আমি তো আমি কিন্তু কাজ করতে করতে অভিনয়টাকে মাজা ঘষা করবার চেষ্টা করেছি আর কি, যেটুকু রমাদার কাছে শেখা, শ্যামানন্দ জালানের কাছে শেখা, আমাদের টুনু চৌধুরী, বিভিন্ন শ্যামল ঘোষ, যাদের সঙ্গে আমি নাটক করেছি, সিনিয়র ডিরেক্টরস, তাদের সকলের কাছ থেকেই কিছু শিখেছি। তো ওই রকমভাবে হাতের ধরে তো এরমভাবে হাঁটো। আমার ফার্স্ট নাটক হলো দেবেশ চক্রবর্তীর হাতে। ওটা একটা কি দুটো শো হয়েছিল, কিন্তু ওর কাছেই আমি প্রথম না হাসা জিনিসটা শিখলুম আর কি, মানে বকুনি বা ইনফ্যাক্ট আমার একটা বলা হয়নি, সেটা হলো যে আমার অভিনয়ে আসার পেছনে আরেকটা রয়েছে। আমার এক বন্ধু শান্তনু বাগচি, ও আমাকে ও একটা নাটকের ডিরেকশন দিচ্ছিল, আমাকে জোর করে নিয়ে গেল, এই চল। আর আমি বললাম আমি তো পারি না, আমি হেসে ফেলি, এবং আমি হাসতেও থাকতুম, বকুনিও খেতুম, কিন্তু ওই নাটকটা আলটিমেটলি হয়নি। ও তারপরে চলে যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে, ও চান্স পেয়ে ওখানে চলে যায়। কিন্তু সেই প্রথম আমি সেন্স করলুম যে হ্যাঁ, হয়তো অভিনয়টা একটু মানে যতটা মনে হচ্ছে হয়তো নয়, হয়তো করতে পারবো। বা তখন দেবেশ তার কাছে একজন নিয়ে গেল, আর ওইদিকে রমাদা, দুটোই খুব সাইমালটেনিয়াসলি, মানে স্টেজ আর একসঙ্গে প্রায়। প্রথম ছোট পর্দার সুযোগটা কিভাবে আসে, মেঘার সুযোগটা, আর প্রথম যখন বড় পর্দায় অভিনয় করো সিনেমার সুযোগটা কিভাবে আসে? প্রথম ছোট পর্দা তো বললাম যে রমাদা ডেকে নিয়ে করলো। আর বড় পর্দা কি প্রথম করেছি তাই তো আমি মনে করতে পারছি না। না স্বপ্নের ফেরিওয়ালা না, তার আগে কিছু করেছি, কি করেছি মনে করতে পারছি না। ইটস নট স্বপ্নের ফেরিওয়ালা, ডেফিনেটলি না। এমন কিছু সিগনিফিক্যান্ট বড় পর্দায় আমি কাজ করেছি বলে আমি মনে করি না, কাজেই মনে রাখবার মতন কিছু। এই যে মনে রাখবার মতো কাজ নয় বলছো, মানে সেটা কি অফার আসা নাকি তুমি নিজে করোনি? না, আমার কাছে সেরকম দারুণ কিছু অফার আসেনি। হ্যাঁ, আমাকে 3বার বুদ্ধদেব দাশগুপ্ত 3বার ডেকেছিলেন একটা টিভির কাজের জন্য। লাস্টটা সেটা মন্দমের উপাখ্যানের সময় ডেকেছিলেন, কিন্তু ওখানে অন্য কোনো প্রবলেম ছিল। আমি শেষ অবধি মানে কন্ট্রাক্ট সাইন করেও আমি কন্ট্রাক্টটা ছিঁড়ে ফেলতে বাধ্য হই আর কি। সেক্ষেত্রে কি বলা যায় যে বড় পর্দায় যথেষ্ট সুযোগ পাওনি? হ্যাঁ, হতে পারে, মানে ডেফিনেটলি লোকে নিশ্চয়ই মনে করেনি যে আই এম ওয়ার্থ। ফাইন। অভিনেত্রী না গায়িকা, নিজের কোন সত্তাটাকে এগিয়ে রাখবে? একটা জিনিস আমি তোমাকে বলতে পারি যে আমার না অভিনয়তে কোনো স্টেজ ফ্রাইট নেই, কিন্তু গানে অসম্ভব আছে। তার কারণ গানটা আমি শিখেছি, শেখবার চেষ্টা করেছি। সো আই নো হোয়াটস হোয়াট, মানে কখন যে এলোমেলো হয়ে যেতে পারে এই ভয়টা আমার রয়েছে। অভিনয় তো শিখিনি, যা পারি তাই তো করি। ওই স্টেজ ফ্রাইটটা আমার অভিনয়তে নেই। আচ্ছা, গানটা কি এখনো প্র্যাকটিস করো? করি না একেবারে তা নয়, তবে আগে যতটা করতাম ততটা এখন হয়। ব্যস্ততা, হ্যাঁ, অনেক রকম, অনেক কিছু। নিজের গাওয়া গান, আমি যে এখন অনেকেই তো অভিনয়ের পাশাপাশি গান গায়, কিন্তু তাদের প্লেব্যাক করা, ছবিতে গান গাওয়া বা এরকম কিছু তুমি করেছো? প্লেব্যাক করিনি, তবে এই ব্যোমকেশ গোত্রতে ওই আমার নিজের লিপেই গান ছিল, সেটা 2 লাইন 4 লাইন গান, ওটা আমি নিজে গেয়েছি। গানটা এক প্রকার ভালোবেসে গাওয়া। তুমি যেটা বলে যে অভিনয়টা শিখিনি কিন্তু গানটা শিখেছি, তো গানটা কিন্তু একটা সময় আমি ভেবেছিলাম হয়তো গান ক্যান বি মাই প্রফেশন, মানে সেই রকম একটা নিয়ে আমি সঙ্গীত রিসার্চ একাডেমিতেও ভর্তি হয়েছি, মানে সেখানেও চান্স পেয়েছিলাম, সেরকমভাবে করেছিলাম যে হয়তো গানটা আমি
প্রফেশনালি গাইতেও পারি, মানে একটা, কিন্তু কিছুই হয়নি সেটা। তখন আবার অভিনয়টা চলে এলো, তখন ওইটা মানে অভিনয়ের ইয়েটা অনেক স্মুথ হয়ে গেল আর কি। তখন মানে মজার ব্যাপার যে যেরকম বড় পর্দা আমাকে সেরকমভাবে জায়গা দেয়নি বা মনে করেনি আমি বড় পর্দার লোক। টেলিভিশন কিন্তু আমি যতই মেগাকে বলি যে আমার ভালো লাগছে না এই না তা না, আজও কিন্তু মেগার জন্য আমার কাছে ফোন আসে। আমাকে কোনো দিন অ্যাপ্রোচ করতে হয়নি যে আমি একটা কাজ চাই বলে। সো এইটা কিন্তু পরের পর কাজ চলেই এসেছে। তুমি যেটা বলছিলে যে মেগার কথা, এখন কাজ করছো না, সেটা তো তোমার সময়ের অভাব, স্ক্রিপ্ট এক প্রকার স্ক্রিপ্ট ভালো না লাগাও একটা বিষয় রয়েছে, বা চরিত্রের পছন্দ হওয়াটা। তো এই সময়টা মানে নিজেকে ব্যস্ত রাখার কি কারণ রয়েছে, মানে কীভাবে নিজেকে ব্যস্ত রাখছো? কিছু না কিছু থেকেই যায়। নাটকটা তো রয়েছেই, সো নাটকটা অনেকটা টাইম নিয়ে নেয়। আর কোভিডের সময়টা থেকে 2021 থেকে আমার মা একদম শয্যাশায়ী হয়ে গেছে, একেবারেই মানে কমপ্লিটলি বেড বাউন্ড হয়ে গেছে। সো তখন তো আমি বাড়িতে আমি আর একজন কাজের মাসি এরাই ছিলাম। আমি অন্য কোনো হেল্প আমি আনতেও পারিনি, ভয় যদি কিছু হয়। সো ওটা তখন আমার একদম ফুল টাইম অ্যাক্টিভিটি ছিল। এখন সেটা নয়, কিন্তু অনেকটাই মারকে সময় দিই আর কি, মানে ওই একটা ইয়ে থাকে। আমার হাজব্যান্ড আবার একটুখানি ট্রাভেল করেন, কোভিডের সময়টা একটু কম ছিল, আবার আরম্ভ হয়ে গেছে। সো খানিকটা ওর সঙ্গেও যাতায়াত এইসবগুলো থাকে। কথা বলো দিদি, অনেকেই বলে যে থিয়েটার করে সেভাবে জীবিকা অর্জন করা যায় না বা আর্থিক স্বাচ্ছন্দ্য থাকে না, তুমি কি সহমত এই কথাটা? দেখো, একটা কথা আমি তোমাকে বলি যে আমি এই ব্যাপারটা নিয়ে কিছু বলতে পারবো না, বিকজ আমি থিয়েটার থেকে কোনোদিন একটা টাকাও নিইনি। কিন্তু এখন সবাই তো টাকা পয়সা নিয়েই অভিনয় করেন আর কি। তো অনেকে তো আজকাল থিয়েটার দিয়েই জীবনযাপন করতে, মানে কি বলবো, তাদের লাইভলিহুডটা থিয়েটারই হয়ে গেছে। তো নিশ্চয়ই জীবন ধারণ করা যায়, হয়তো সকলের পক্ষে। দেখো, সমস্ত জিনিসেরই তো একজন প্লাম্বারও, সব প্লাম্বার তো এক রেট পায় না। ইটস লাইক দ্যাট, যে সব শিল্পী 1 টাকা পাবে এরকম কোনো মানে নেই। তো কারোর হয়তো একটু কম টাকা রোজগার হয়, কারোর হয়তো বেশি টাকা রোজগার হয়, কিন্তু করছে তো আজকাল কিন্তু করছে। তবে ছেলেদের ক্ষেত্রে হয়তো একটু ডিফিকাল্ট, মেয়েদের ইয়েটা এখনও বেশি আমার মনে হয়। এখনও পর্যন্ত ফিমেল আর্টিস্টদের স্কারসিটিটা অনেক বেশি দ্যান মেলস। হাজব্যান্ডকে অভিনয় জীবনে কতটা পাশে পেয়েছে? যেহেতু তুমি বললে যে বিয়ের পরই অভিনয়ে আসা, তো তার তরফ থেকে কতটা সাপোর্ট পেয়েছো? ভীষণভাবে সাপোর্ট পেয়েছি। আমার হাজব্যান্ডের সাপোর্ট তো পেয়েছি, আর আমার শাশুড়ি ভীষণভাবে সাপোর্ট করেছেন। উনি তো আমার সমস্ত ওই রিভিউসগুলো কেটে রাখতেন, সব অ্যালবাম করতেন, এই করতেন, উনিই করতেন। আমার ইনফ্যাক্ট আমার বাপের বাড়ির দিকে ঠিক অভিনয়টাকে অত ইয়ে ছিল না, মানে আমার মা তো মাঝে মাঝেই বলে উঠতেন হিংটিং ছটের মতো, ওইসব বাজে কাজ ছেড়ে দে। তো কিন্তু আমার শাশুড়ি খুব, মানে আমার শাশুড়ি নিজে একটা সময় খুব ভালো অভিনয় করতেন, ইংলিশ থিয়েটার করতেন, মানে সেটা অবশ্য মানে অ্যামেচার, কিন্তু উনি করতেন। আমার শাশুড়ি ভীষণ ছিল, আর আমার হাজব্যান্ড তো ডেফিনেটলি, মানে তার সাপোর্ট ছাড়া তো সম্ভব ছিল না। বড় পর্দায় বেশি সুযোগ না আসাটা কি আক্ষেপের? আমার কোনো জিনিসেই খুব একটা বেশি আক্ষেপ হয় না, পেলে ভালো, না পেলে তাতেই বা কি এসে গেল। আমার তো এই এতটা পাওয়ারও কথা ছিল না, কিছু এসে যায় না তাতে। আর সবচেয়ে সুবিধে যেটা আমার, সেটা হলো নাটকটা থাকার দরুন আমি মানে দেখো, প্রবলেমটা একটাই যে অভিনয় জিনিসটা তো তোমার লেখালেখির মতন জিনিস নয় যে তুমি একা বসে লেখালেখি করলে হয়ে গেল। অভিনয়টার জন্য তোমাকে দর্শক লাগে, বা তোমাকে তার জন্য আর আনুষঙ্গিক যা যা জিনিস সেগুলো লাগে। সো একটা খুব ভালো চরিত্র, মানে নিজের কাছে চ্যালেঞ্জিং চরিত্র
করতে পারার মধ্যে একটা আনন্দ আছে। তো থিয়েটারটা থাকার দরুন আমার সেই ইয়েটা অনেকটা সুবিধে হয়েছে আর কি। আমি আমার যেটা লেটেস্ট নাটক আর কি, সেটার নাম হলো একা। সেখানে আমি 5টা চরিত্র একাই করি। ওটা মানে সোলো নাটক, 5টা চরিত্র আমি একা করি। সেটা আমার নিজের কাছেই একটা চ্যালেঞ্জের জায়গা ছিল। আর যদি একার 1000টা শো নাও হয়, ডাজন্ট ম্যাটার। মানে আমার পুরো ব্যাপারটা কীরকম বলো তো, আমি একটা জিনিস তৈরি করলাম, তৈরিটা কীরকম হলো, আমার কিছু লোক যারা আমার ঠিক ওপিনিয়ন দেবে, তারা দেখে যদি একটা ওপিনিয়ন দিয়ে দিলে আমি হ্যাপি উইথ দ্যাট। তারপর 10 জন দেখলো না। প্রথম যেদিন মঞ্চে দাঁড়িয়ে থিয়েটার করেছিলে, সেদিন যখন মানে গ্যালারি ভর্তি দর্শক হাততালি দেওয়া বা প্রশংসা করা, সেই দিনটা কেমন ছিল? হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো খুবই ভালো ছিল। কিন্তু আমার সবচেয়ে ইন্টারেস্টিং তোমাকে বলি, আমার জীবনে আমি মানে এই যে গ্যালারি ভর্তি দর্শক আবার প্রায় শূন্য হল, এই দুটো ইয়েতেই আমার থিয়েটার করার অভিজ্ঞতা আছে। মানে একই সঙ্গে ধরো, তখন আমাদের কাঁচের পুতুল বলে একটা নাটক হচ্ছে, তখন মুক্তাঙ্গনে ওই নাটকটা হতো এভরি থার্সডে। এমনও দিন গেছে 4টে ক্যারেক্টারের নাটক ছিল, দর্শকের আসনে দেখি 5 জন লোক বসে আছে। সেই আমি ঠিক মানে ওই সময় আমি একটা হিন্দি নাটক করছিলাম, সাখারাম বাইন্ডার বলে। সেখানে হাউসফুল হয়ে যেত, লোকে টিকিট পেত না, লোকে এক্সট্রা টাকা দিতে চাইছে টিকিটের জন্য। সো আমি দুটো সাইডই দেখেছি। কিন্তু আমার মনে হয় যে 4টে দর্শকও যদি বসে থাকে, কি 5টাও বসে থাকে, আমাকে ইকুয়ালি মন দিয়ে নাটকটা করা দরকার। বিকজ সেই 5 জন তাদের টাইম, এনার্জি, পয়সা খরচ করে নাটকটা দেখতে এসছে। আচ্ছা, তোমাকে দেখে যতটা মনে হয় তুমি ভীষণ শৌখিন, সাজতে পছন্দ করো, তাই তো? হ্যাঁ, সাজতে আমি ভালোবাসি। মানে আমি নিজের জন্যই সাজতে ভালোবাসি। ইটস নট দ্যাট যে কারোর জন্য সাজতে হবে। সব সময় নয়, যেদিন ইচ্ছে হলো সেদিন সাজতে ভালোবাসি। আজ থেকে বেশ কিছু বছর আগে দেখলো একদম অন্যরকম একটা লুক দেখা যেত তোমার যখন এই টিভিতে আসতে। তো এই লুক, শৌখিনতাটা, এটা বরাবরেরই তোমার কাছে? হ্যাঁ, আসলে ওটার মধ্যে আমি একটা মজা পাই আর কি। মানে আমি যেরকম, আমার রান্নাটাও একটু কোনো রেসিপি ফলো করে যে রান্না করি তা নয়, এবং একটা রান্না আমি দ্বিতীয় দিন করতে পারি না। মানে সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু প্রত্যেক দিন আলাদা হয়। তেমনি আমার মানে যখন আমার সাজতে ইচ্ছে করে, তখন আমার মনে হয় আজকে কি করব, কোনো একটা হয়তো ছোট্ট কোনো একটা ভেরিয়েশন, সেটা আমার করতে ইচ্ছে করে। মানে এটা একটা ধরনের এক্সপেরিমেন্টেশন কাজ করে আর কি। তো অনেক বছরের তো বিবাহিত জীবন, অনেক ছোটবেলায় বিয়ে, তুমি যেটা বলছিলে যে কলেজে করতে করতে, তো কেমন কাটছে এই সময়টা? মানে সব কিছু ব্যালেন্স করে অনেক বছর ধরে সামলাচ্ছ। আচ্ছা, আমি কিছু সামলাইনি, সত্যি বলতে আমাকে সামলেছে। কেটে তো যাচ্ছে। এখন আস্তে আস্তে তো অনেক দিন হয়ে গেল, এখন অন্য ভয় করে, মনে হয় কতদিন একসঙ্গে থাকতে পারবো। আস্তে আস্তে বয়স হচ্ছে, তো আমাদের মনে হয় কে কতদিন বাঁচবো, মানে একজন তো আগে যাবে, বাকি সময়টা তো একা থাকতে হবে, এইটা তখন মনে হয়। অভিনয় জীবনের তো নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো, এমন কোনো অভিজ্ঞতা রয়েছে যেটা তুমি ভুলে যেতে চাও, বা তোমার কাছে তিক্ত অভিজ্ঞতা? তিক্ত বলতে পারি না, তবে ওই একজন ডিরেক্টর খুব সামনাসামনি, খুব ভদ্র, কিন্তু গাড়িতে বসে একটু ঘাড়ে মানে পাটা দিয়ে প্রথমে, তারপর ঘাড়ে স্ক্র্যাচ করবার চেষ্টা করেছিলেন, এইটুকু বলতে পারি। আচ্ছা, ইন্ডাস্ট্রি নিয়ে তো অনেকের অনেক রকম কথা শোনা যায়। কারোর কাছে ইন্ডাস্ট্রি খুব ভালো, কারোর কাছে মাঝামাঝি, আবার কারোর অনেক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়। তোমার চোখে ইন্ডাস্ট্রি কেমন? দেখো, সত্যি বলতে কি, আমি সেই হিসেবে আমি খুব যে আমি কাজ করেছি, বাড়ি চলে এসেছি, এবং আমার কোনো দিনই সেই হিসেবে কারোর সঙ্গে ঝগড়া হয়নি। মানে অনেক সময় অনেক কো আর্টিস্টের সঙ্গে লোকে বলে যে অসুবিধা হচ্ছে বা হচ্ছে,
আমার অ্যাজ সাচ কিন্তু কারোর সঙ্গেই কোনো ঝগড়াঝাঁটি হয়নি। আবার খুব যে বন্ধুত্ব ঘটেছে তাও নয়। হ্যাঁ, একজন রয়েছে, তারা মানে ইন্ডাস্ট্রির বাইরে গিয়েও হ্যাঁ ভালো, মানে আমার থেকে তারা অনেক ছোট আর কি, তাদের সঙ্গে হয়তো মানে এছাড়া আমি খুব বেশি মানে আমার ইন্টারাকশনটা এত বেশি নয় যে যেখানে ঝগড়াঝাঁটি মারপিট হতে পারে আর কি। কথা বলো, যারা নতুন নতুন ইন্ডাস্ট্রিতে আসছে তো অনেকের পরিবার থেকে মানে আপত্তি থাকে, আবার অনেকের বাবা মা সাপোর্টও করে। অনেকে বলে যে মেয়েদের পক্ষে ইন্ডাস্ট্রি খুব একটা সেফ নয়, যারা এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আসেনি তাদের একটা অভিমত রয়েছে আলাদা করে। তো এই নিয়ে তুমি কি বলবে? আমার মনে হয় অনেকটাই ডিপেন্ড করে নিজের ওপরে, অনেকটাই ডিপেন্ড করে। এখন বলতে পারো যে তুমি জীবনে কি চাও সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। যে আমি আজকে ইন্ডাস্ট্রিতে এসে আমি কালকেই গাড়ি বাড়ি সমস্ত যদি চাই, তাহলে আমার মনে আছে একজন খুব নামকরা ডিরেক্টর ফ্লোরে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এবং নাম করে বলেছেন, এই যেমন বৈশাখী কিছু পেতে চায় না তাই কিছু দিতে চায় না। এক্স্যাক্টলি এই কথাটা একজন খুব নামকরা ডিরেক্টর বলেছেন, which is very true I guess. আচ্ছা, একটা কথা বলো, ইন্ডাস্ট্রিতে কম্প্রোমাইজ হয় তাহলে? কোথায় হয় না? শুধু ইন্ডাস্ট্রিকে মানে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে কেন বলা হচ্ছে? কোথায় হয় না? সব ক্ষেত্রেই। আর স্পেশালি দেখো, যেখানে তুমি ভালো অভিনয় করছো কি করছো না সেটা কিন্তু কোনোভাবে ইয়ে করা যায় না, মানে মাপার কোনো জায়গা নেই, পুরোটাই সাবজেক্টিভ। সেক্ষেত্রে হওয়ার চান্স তো অনেক বেশি থাকেই। তোমার কথা রেস ধরেই একটা প্রশ্ন করি, যে তুমি যেটা বললে যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এরকম একটা কথা তোমায় শুনতে হয়েছিল। এছাড়াও কি কোনো আপত্তিকর প্রস্তাব তোমার কাছে এসছে? না, আমি তো বললাম যে আমার জীবনে একটাই অভিজ্ঞতা, মানে আমার সেই ডিরেক্টর ভদ্রলোক অ্যাকচুয়ালি খুবই মানে দেখলে কিছুই বোঝা যায় না, এমনিতে শিক্ষিত মনে হয়। আমাদের বাড়িতেও আমার হাজব্যান্ডের সঙ্গেও কখনো কখনো আড্ডা মারতে এসেছেন, করেছেন। তখন একটা টেলিফিল্মের শুটিংয়ে গিয়েছিল, তো থেকে লোকেশন থেকে হোটেলের দিকে ফেরা হচ্ছে, তো তখন তো ওই অ্যাম্বাসেডার গাড়ি, তো অনেকে বসেছি আমরা, আমি বসেছি, তারপরে আরেকজন কেউ না, তারপরে বোধহয় ডিরেক্টর বসেছে, তারপর আরেকজন বসেছে, সাউন্ডের লোক বসেছে, এরকম আর কি, পেছনে 4 জন বসেছি আমরা। হঠাৎ আমি দেখলাম পায়ে একটা ইয়ে, তা আমি তখন ভেবেছি যে এত চাপাচাপি করে বসে পা লেগেই যেতে পারে, আমি পাটা জাস্ট। তারপরে আমি দেখছি যে আমার ঘাড়ের কাছে আঙুল দিয়ে এরমভাবে স্ক্র্যাচ করছে। আর তখন আমার বয়সও অনেক কম, এখন হলে যেরকম হয়তো ঠাস করে একটা চড় লাগাতে পারতুম বা মুখের ওপর বলতে পারতুম এটা কী হচ্ছে। তখন একটা সিনিয়র, বেশ মানে আমার থেকে যথেষ্ট বড় তার একটা অন্যরকম ইমেজ আছে, আমি ওরমভাবে কিছু বলতে পারিনি। আমি শুধু বললাম, উফ বাবা, এখানে তো বসা যাচ্ছে না, কি গরম, বলে এবার নড়ে চড়ে একটু সোজা হয়ে বসলাম যাতে ঘাড়ের অ্যাক্সেসটা না থাকে। বাট দ্যাট ওয়াজ ইট। আর কিছু এগোয়নি ব্যাপারটা। কিন্তু তারপর থেকে কোনোদিন কোনো ভবিষ্যতে কাস্ট করেননি আমাকে, এটাও ঠিক। আচ্ছা, এমন কোনো চরিত্র যেটা তুমি ফিরিয়ে দিয়ে পরে আফসোস হয়েছে? একটাই মনে আছে, চরিত্রটা কি আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে ঋতুপর্ণর একটা কাজ আমি ফিরিয়ে দিয়ে আমার এখন মনে হয় যে আই মিসড ইট। মানে সেটার কাজটা কিন্তু চরিত্রের জন্য ফেরানো নয়, সেটা অ্যাবসলিউটলি পয়সা কড়ির ইয়ের জন্যে। কারণ আমি তখন আমার যা রেমুনারেশন ছিল তার থেকে খানিকটা কম, মানে ওদের যিনি প্রোডাকশন ম্যানেজার তিনি আমাকে কম বলেছিলেন। সো আই ওয়াজ ভেরি আমি বলেছিলাম না, আমি এই টাকার কাজ করি না। তো পরে জানতে পেরেছিলাম যে
ঋতু ব্যাপারটা ভালো ইয়েতে নেয়নি, বিকজ ওর কাজ করেছিল। তো ওর সঙ্গে পরে আমার কথা হয়েছিল যে আমি বলেছিলাম যে দেখো, আমি একটা জায়গায় যদি কম টাকা নিই, এই একই প্রোডাকশন ম্যানেজার বিভিন্ন জায়গায় কাজ করে, তখন তো তারা সেইটাই আমাকে কোট করবার চেষ্টা করবে, তাই না? তখন ঋতু বলেছিল না, কিন্তু সবার কাজে তো তুমি সেম ইয়েটা করতে পারবে না, অবভিয়াসলি। কিন্তু কোথাও আমার আরেকটা জিনিস মনে হতো, অনেক সময় নাম করা ডিরেক্টররা যাদের কাছে কিন্তু বাজেটটা যথেষ্টই থাকতো, তারাও কিন্তু কম টাকা দেওয়ার চেষ্টা করত। মানে আমি বুদ্ধদেব দাশগুপ্তর প্রথমবারের কাজটা ফেরাই টাকার জন্য, কারণ এদের কাছে বাজেট কম থাকতো না, জাস্ট বিকজ মানে ব্যাপারটা এরকম থাকতো যে এদের সঙ্গে কাজ করলে আর্টিস্টদের পক্ষে খুব ভালো, তাই সেইটার একটা অ্যাডভান্টেজ কখনো কখনো নেওয়ার চেষ্টা করতাম, which I didn't like. ইন্ডাস্ট্রিতে স্বজন পোষণ হয়? সব জায়গাতেই তো হয়, ইন্ডাস্ট্রিতে আলাদা করে কেন হবে? দেখো, তো এটা খুব স্বাভাবিক। তো স্বজন পোষণ কথাটা কি হিসেবে তুমি বলবে? প্রথম কথা হলো, ধরো আমি একজন ডিরেক্টর, আমার ভাই বোন অমুক তমুক কেউ একজন আর্টিস্ট, যদি সে ভালো আর্টিস্ট হয়, আমার ফার্স্ট প্রেফারেন্স তো থাকবে আমার তাকে কাস্ট করার। কাজে সেটাকে আমি স্বজন পোষণ বলবো কি বলবো আমি জানি না। দেখার ভঙ্গি। তোমার করা এমন চরিত্র একটা বলো যেটা তোমার কাছে খুব কাছের চরিত্র, বা এই চরিত্রটার জন্য মানে তুমি নিজেকে খুব স্পেশাল মনে করো, বা তোমার প্রিয় চরিত্র। আসলে এটা বলা ভীষণ শক্ত, কারণ যখন কাঁচের পুতুলে বুলার চরিত্রটা করতুম, তখন সেটাও আমার ভীষণ প্রিয় ছিল। আবার যখন সাকারাম বাইন্ডারের চম্পা করেছি, সেটাও ভীষণ প্রিয়। এই কি করে বলি বলো, এরা প্রত্যেকেই ভীষণ প্রিয়, চরিত্রগুলো প্রিয়। নাহলে মানে অন্তত নাটকের ক্ষেত্রে চরিত্র প্রিয় না হলে আমি সেই নাটক করিনি। বড় পর্দা বা মেঘা, তোমার কাছে যখন চরিত্রের অফার আসে, প্রথমত তুমি কি মাথায় রাখো চরিত্র নির্বাচনের ক্ষেত্রে? একটা জিনিসই মাথায় রাখি যে এতে কিছু আমার করণীয় আছে কি নেই, এটুকুই মাথায় রাখি। মেঘা তো করি না, কাজেই আরেকটা দেখি যে টাকা পয়সা কি দিচ্ছে, কারণ মেঘাতে এখন টাকা ছাড়া আর কোনো ইনসেন্টিভ নেই, যদি না সেই রকম কোনো তো মানে চরিত্রগুলো প্রথমে শুরু হবে অনেক ভাবনা চিন্তা নিয়ে, কিন্তু তারপর তো কোথায় চলে যায় তার তো ঠিক নেই, মানে গল্পের গরু গাছে চড়তে থাকে, তো কাজেই তার উপর আর কি করবো। শেষ করবো দিদি, তুমি তোমার দর্শকদের যদি কিছু বলো। দর্শকদের, দেখুন আপনাদের জন্যেই কিন্তু এতদিন টিকে আছি, তো আপনাদের ধন্যবাদ দেওয়ার আমার কাছে কোনো ভাষা নেই। এতদিন পাশে আছেন, যে কটা দিন বাঁচি পাশে থাকবেন। আর আমার নাটক একা মধুসূদন মঞ্চে 5ই মে আছে, যদি আপনাদের সময় থাকে দেখতে আসবেন, খুব খুশি হব। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।